ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আমরা ট্যাক্স পার্টের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চ্যাপ্টারটা করছিলাম। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চ্যাপ্টারে আগের দিন আমরা পার্ট 1 ভিডিওতে বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চ্যাপ্টারের পার্ট 2 ভিডিওতে আমরা তারপর থেকে আরও কয়েকটা টপিক নিয়ে আলোচনা করে নেব। তাহলে আমরা প্রথম থেকে পরপর টপিকগুলো দেখে নিই। আজকে আমরা প্রথমেই কয়েকটা এক্সাম্পল দেখে নেব, যেগুলো থেকে আমরা এটা ডিসাইড করব যে সেই ইন্ডিভিজুয়াল ওনার হিসেবে ডিসাইড হবে কিনা। অর্থাৎ আগের দিন আমরা ওনারশিপের কনসেপ্ট এবং ডিমড ওনারের কনসেপ্ট পড়েছি, তো সেখান থেকে আমরা এক্সাম্পল হিসেবে দেখে নেব। Give few examples of individuals who are treated owner of house property. প্রথম কি বলছে, শ্রী রাম ব্যানার্জি pays the tax for income from house property। তাহলে রাম ব্যানার্জি গৃহ সম্পত্তির জন্য ট্যাক্স দিচ্ছে তার হাউস প্রপার্টির জন্য। তাহলে দ্য ওনার অফ দ্য হাউস প্রপার্টি শুড পে ট্যাক্স আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা আমরা জানি। সো শ্রী ব্যানার্জি উইল বি ট্রিটেড অ্যাজ দ্য ওনার অফ দ্য হাউস প্রপার্টি। নেক্সট কি বলছে, দ্য হাউস ইজ টেকেন বাই শ্রী সুজিত রয় অন হায়ার ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল। একজন ইন্ডিভিজুয়ালের থেকে সেটা হায়ারে একটা বাড়ি নিয়েছে, অ্যান্ড ইজ সাবলেট টু অ্যানাদার পার্সন, এবং তারপর সেটাকে সাবলেট করেছে অন্য একজনকে অ্যাট এ মান্থলি রেন্ট। তাহলে এক্ষেত্রে শ্রী সুজিত কিন্তু ইজ আ লিজি, তাহলে হি উইল নট ট্রিটেড অ্যাজ ওনার। সে ইজারাদার বা লিজি হিসেবে গণ্য হবে, মালিক হিসেবে নয়, কারণ যেহেতু সে বাড়িটা হায়ারে নিয়েছে, অন হায়ার। নাম্বার 3, মোহাম্মদ কায়েফ কনস্ট্রাক্টেড এ বিল্ডিং অন আ লিজ হোল্ড ল্যান্ড। একটা লিজ হোল্ড ল্যান্ডের ওপর একটা বাড়ি তৈরি করেছে। তাহলে এটা আমরা জানি যে ওনার অফ দ্য বিল্ডিং, বিকজ মানে হি উইল বি ট্রিটেড অ্যাজ ওনার অফ দ্য বিল্ডিং। কেন না, বিকজ দ্য ওনারশিপ অফ দ্য বিল্ডিং ডাজন্ট ডিপেন্ড অন ওনার অফ দ্য ল্যান্ড। অর্থাৎ কোনো বাড়ির ওনার হতে গেলে তাকে যে সেই ল্যান্ডটারও ওনার হতে হবে, সেটা সেটা ডিপেন্ড করে না। তাই সে যখন নিজে বাড়িটা তৈরি করছে, তাহলে তাকে কিন্তু বাড়িটার মালিক হিসেবেই গণ্য করা হবে। হি উইল বি ট্রিটেড অ্যাজ দ্য ওনার অফ দ্য বিল্ডিং। নাম্বার 4-এ কি বলছে, সাধন দাস হ্যাজ অ্যাকিউর্ড এ প্রপার্টি ইন সল্ট লেক অন লিজ ফর আ পিরিয়ড অফ 99 ইয়ার্স। তাহলে সাধন দাস কলকাতায় একটা বাড়ি 99 বছরের জন্য ইজারা নিয়েছেন। তাহলে এটা আমরা জানি যে যেহেতু 12 বছরের বেশি সময়ের জন্য যদি কেউ বাড়িটা লিজ নেয়, তাহলে তাকে ডিমড ওনার হিসেবে ট্রিট করা হয়। এখানেও তাই হয়েছে, হি টুক লিজ মোর দ্যান 12 ইয়ার্স, ফর দিস হি উইল বি ট্রিটেড অ্যাজ ডিমড ওনার। সেমভাবে তিনি যদি বাড়িটা 10 বছরের জন্য লিজ নিতেন, তাহলে কি হবে না, যেহেতু তিনি বাড়িটা 12 বছরের কম সময়ের জন্য লিজ নিচ্ছেন, তাহলে কিন্তু তাকে ওনার হিসেবে গণ্য করা হবে না। হি উইল নট বি ট্রিটেড অ্যাজ দ্য ওনার, যেহেতু তিনি বাড়িটা 12 বছরের কম সময়ের জন্য লিজ নিচ্ছেন। নাম্বার 5, শ্রী রবীন চক্রবর্তী transferred his house property to his wife without adequate monetary consideration. Now, who is the owner of the house? As the house property transferred without adequate monetary consideration, মানে কোনো রকম প্রতিদান ছাড়া যেহেতু বাড়িটা হস্তান্তর করা হয়েছে, রবীন চক্রবর্তী উইল বি ট্রিটেড অ্যাজ ডিমড ওনার। রবীন চক্রবর্তীকেই কিন্তু ডিমড ওনার হিসেবে গণ্য করা হবে। তাহলে এই রকম এক্সাম্পল আমরা আগের দিনও দুটো দেখেছি, যে কোনটাকে বাড়ি বা অট্টালিকা হিসেবে গণ্য করা হবে আর কোনটাকে হবে না। এক্সাম্পল 2-তে দেখেছিলাম যে কোন সম্পত্তি
আমাদের কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছিল যে সেগুলো গৃহ সম্পত্তি থেকে আয় হিসেবে অর্থাৎ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডে ট্যাক্সেবল হবে কি হবে না। আর আজকে এক্সাম্পল দেখলাম যে ওনার হিসেবে কোন কোন ব্যক্তি কোন কোন ইন্ডিভিজুয়াল ওনার হিসেবে গণ্য হবে। এই রকম ধরনের এক্সাম্পল কিন্তু ভালো করে করবে, কারণ এই ধরনের এক্সাম্পল 1 মার্কসের কোশ্চেনে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে আসতে পারে। এরপর আমরা যে টপিকটা দেখব, ইনকাম ফ্রম হাউস বাট নট কনসিডার্ড অ্যাজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। বাড়ি থেকেই আয় হচ্ছে, হাউস থেকে ইনকাম হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সেটাকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসেবে ধরা হবে না। এরকম দুটি ক্ষেত্র আছে, মানে দুটি অবস্থা আছে, যেটা আমরা আগে পড়েছি তাও একবার বলে দিই। ইফ এনি হাউস প্রপার্টি অর পোর্শন অফ ইট of which assessee is the owner is used by the assessee for the purpose of his own business or profession, যদি বাড়িটার পুরোটা বা কিছুটা অংশ তিনি তার নিজের ব্যবসা বা পেশার উদ্দেশ্যে ব্যবহার করেন, তাহলে সেটা কিন্তু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে গণ্য হবে না। আর নাম্বার 2তে কি বলছে, where an assessee lets out any house property or part thereof to his employees for the purpose of their residence, তার কোনো কর্মচারীকে অর্থাৎ কোনো তার বিজনেসের সঙ্গে যুক্ত কোনো কর্মচারীদের গৃহ বসবাস করার জন্য ভাড়া দেন, তাহলে কর্মচারীদের কাছ থেকে যে প্রাপ্ত ভাড়াজনিত আয় সেটাও কিন্তু এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডে চার্জেবল হবে না, কারণ তিনি সেটা নিজের এটা করার জন্য তার কিন্তু বিজনেস বা প্রফেশনেই প্রফিট হচ্ছে, অর্থাৎ তিনি তার বিজনেসেই লাভবান হচ্ছেন। তাহলে এই দুটো সিচুয়েশনের ক্ষেত্রেই ইনকাম ফ্রম প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন হেডে চার্জেবল হবে, হাউস প্রপার্টি হেডে নয়। নেক্সট টপিক কি বলছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি উইচ ইজ নট ট্যাক্সেবল, এমন কিছু গৃহ সম্পত্তি থেকে আয় যেগুলো করযোগ্য নয়। তোমাদের বইতে এইগুলো সম্বন্ধে দেওয়া আছে, টোটাল 10টা পয়েন্টস বলা আছে, সেই পয়েন্টসগুলো একটু ভালো করে আমি বলে দিই, শুনে নাও। নাম্বার 1 পয়েন্টস কি বলছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নিয়ার এগ্রিকালচারাল ল্যান্ড অকুপাইড বাই দ্য কালটিভেটর অ্যাজ এ সোয়েলিং হাউস অর স্টোর হাউস, কৃষিজমির নিকটবর্তী কৃষকের বাসবাড়ি, বাসগৃহ বা খামার বাড়ি থেকে আয়। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেল্ড ইন ট্রাস্ট হোললি ফর চ্যারিটেবল অর রিলিজিয়াস পারপাস, যদি চ্যারিটেবল বা রিলিজিয়াস পারপাসে দেয় তাহলে সেটাও কিন্তু গৃহ সম্পত্তি থেকে আয় বলে গণ্য হবে না, মানে ট্যাক্সেবল হবে না, which is not taxable. Number 3, property income of a local authority. Number 4, property income of an approved scientific research association. Property income of any university or other educational institution existing solely for educational purpose. Property income of a registered trade union, যদি নিবন্ধিত শ্রমিক সংঘের গৃহ সম্পত্তি থেকে আয়। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড, হাউস প্রপার্টি ইনকাম অফ আ পলিটিক্যাল পার্টি, প্রপার্টি ইউজড বাই দ্য অ্যাসেসি ফর হিজ ওন বিজনেস অফ প্রফেশন। 1, সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, যদি তার নিজ বসবাসের উদ্দেশ্যে বাড়িটা ব্যবহৃত হয়, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু গৃহ সম্পত্তি থেকে যে আয় সেটা ট্যাক্সেবল হবে না। এই 10টা পয়েন্টস মনে রাখবে, এই 10টা পয়েন্টস কিন্তু আসতে পারে যে এমন হয়তো 2 মার্কসে দিল যে 4টি গৃহ সম্পত্তি থেকে আয়ের নাম লেখো যেগুলি করযোগ্য নয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই পয়েন্টসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরের টপিক, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনক্লুডস ইন গ্রস টোটাল ইনকাম বা ডিডাকশান অ্যালাউড দেয়ার আফটার। কিছু ইনকাম আছে হাউস প্রপার্টি থেকে যেগুলো প্রথমে গ্রস টোটাল ইনকামের সাথে অ্যাড করা হয়, বাট পরে তার থেকে ডিডাকশান পাওয়া যায়, সেগুলো কি কি? প্রথম বলছে নাম্বার 1, ইনকাম অফ আ কোঅপারেটিভ সোসাইটি উইচ ইজ ডিরাইভড from the letting of godowns or warehouses for storage, processing or facilitating the marketing of commodities, মানে কি যে সংরক্ষণ,
প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, এই সমস্ত কাজে ভাড়া দেওয়া গুদাম বা পণ্য ভাণ্ডার থেকে কোনো সমবায় সমিতি কর্তৃক প্রাপ্ত আয়। আর নাম্বার 2তে বলছে ইনকাম অফ আ কোঅপারেটিভ সোসাইটি ডিরাইভ ফ্রম হাউস প্রপার্টি আন্ডার সেকশন 80P সাবসেকশন 2 সাবসেকশন F। সেখানে 4টে পয়েন্টস আমাদের আছে, সেটা হচ্ছে দ্য গ্রস টোটাল ইনকাম অফ দ্য কোঅপারেটিভ সোসাইটি ডাজ নট এক্সিড 20,000, অর্থাৎ গৃহসম্পত্তি থেকে আয় যেটা 20,000 টাকার বেশি নয়। দ্য সোসাইটি ইজ নট আ হাউজিং সোসাইটি, সেটা কোনো আবাসন সমিতি হবে না। দ্য সোসাইটি ইজ নট অ্যান আরবান কনজিউমার্স সোসাইটি। সোসাইটি এঙ্গেজড ইন দ্য পারফরমেন্স অফ আ ম্যানুফ্যাকচারিং অপারেশন উইথ দ্য এড অফ পাওয়ার, অর্থাৎ কোনো শক্তির সাহায্যে উৎপাদন প্রক্রিয়ায় নিযুক্ত কোনো সমবায় সমিতি। তাহলে এগুলোর ক্ষেত্রে এই ইনকামগুলো প্রথমে হাউস প্রপার্টির মধ্যে ইনক্লুড করা হয়, কোথায়? গ্রস টোটাল ইনকামে, তারপর সেটা থেকে ডিডাকশন পাওয়া যায়। এরপর আরও দুটো টপিক আছে, যে দুটো টপিক একটু মনে রাখবে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সিচুয়েটেড ইন ফরেন কান্ট্রিজ, যদি ফরেন কান্ট্রিতে হয় তাহলে কি হবে, অর্থাৎ বিদেশে অবস্থিত গৃহসম্পত্তি থেকে আয়ের ক্ষেত্রে কি রুল বলা আছে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সিচুয়েটেড ইন আ ফরেন কান্ট্রি ইজ ট্যাক্সেবল অনলি ইন কেস অফ রেসিডেন্টস অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। শুধুমাত্র যদি রেসিডেন্ট এবং অর্ডিনারিলি রেসিডেন্ট হয় তাহলেই ট্যাক্সেবল হবে। ইন কেস অফ নট অর্ডিনারি রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট, যদি নন অর্ডিনারি রেসিডেন্ট হন এবং নন রেসিডেন্ট হয়, ইনকাম ফ্রম such house property is taxable only if the income is received in India during the previous year। তাহলে সেক্ষেত্রেও আমাদের ট্যাক্সেবল হবে যদি ইনকামটা ইন্ডিয়াতে রিসিভ করে। If foreign property is taxed in India, it will be taxable under the head income from house property, and its annual value shall be computed as if the property is situated in India। তাহলে এই কনসেপ্টটা একটু মনে রাখবে যে যদি বিদেশে অবস্থিত গৃহসম্পত্তি হয় তাহলে সেক্ষেত্রে ট্যাক্সেবলের রুলসটা কী আছে। লাস্ট যে টপিকটা দেখব সেটা হচ্ছে when unrealized rent is allowed to be deducted from rent received or receivable, অর্থাৎ কখন প্রাপ্ত বা প্রাপ্য ভাড়া থেকে, অর্থাৎ আনরিয়েলাইজড রেন্ট থেকে আনরিয়েলাইজড রেন্টটাকে বাদ দেওয়া হয় রেন্ট রিসিভড অর রিসিভেবল থেকে, যেটা বলা আছে আয়কর আইনের 4 নম্বর ধারায়। 4 নম্বর ধারায় কি বলা আছে না, বলা আছে 4টে কন্ডিশন আছে। দ্য টেন্যান্সি ইজ বোনাফাইড, সো টেন্যান্ট ইজ নট আ ফিকটিসিয়াস, মানে ভাড়াটে অবশ্যই আসল হবে এবং ভাড়াটিয়া কাল্পনিক মানে ফিকটিসিয়াস হবে না। নাম্বার 2, the defaulting tenant has vacated or steps have been taken to compel him to vacate the property, মানে যে খেলাপি ভাড়াটে যে ভাড়া দেয়নি সে গৃহসম্পত্তিটি খালি করে দিয়েছেন বা সম্পত্তিটি খালি করে দেওয়ার জন্য ওই ভাড়াটের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। Number 3, the defaulting tenant is not in occupation of any other property of the assessee, খেলাপি ভাড়াটে অ্যাসেসির অন্য কোনো সম্পত্তি অধিকার করে রাখেনি। আর নাম্বার 4, the assessee has taken all reasonable steps to institute legal proceeding for the recovery of the unpaid rent or satisfied the assessing officer that legal proceedings would be useless। অনাদায়ী ভাড়া আদায়ের জন্য নির্ধারী খেলাপি ভাড়াটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন বা আইনগত ব্যবস্থা ফলপ্রসূ হবে না এই মর্মে আয়কর কর্তৃপক্ষকে সন্তুষ্ট করেছেন। তাহলে এই 4টে সিচুয়েশন মানে এই 4টে শর্ত যদি পূরণ হয় তাহলেই রেন্ট রিসিভড বা রিসিভেবল থেকে আনরিয়েলাইজড রেন্ট, অর্থাৎ যেটা পাওয়া যায়নি, যে রেন্টটা পাওয়া যায়নি সেটা বাদ দেওয়া যায়। তাহলে এই টপিকগুলো আমরা জেনে নিলাম। এরপরে আমরা প্রোফর্মা দেখে নেব। কিসে?
না কিভাবে অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে হয় ফর লেট আউট হাউস প্রপার্টি। আমাদের হাউস প্রপার্টি দুরকম হতে পারে, একটা লেট আউট, একটা সেলফ অকুপাইড। আজকে আমরা লেট আউট হাউস প্রপার্টি হলে তার অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশনের প্রোফর্মাটা দেখে নেব। প্রোফর্মাটা দেখো, প্রথমে বলছে স্টেপ 1। স্টেপ 1-এ কি আসে? মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট, whichever is higher that will be taken as reasonable expected rent but subject to maximum of standard rent। তাহলে স্টেপ 1-এ আমরা মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে যেটা হায়ার সেটাকেই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হিসেবে নেব, কিন্তু অবশ্যই সেটা স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি হবে না। স্টেপ 2-তে কি করব? রেন্ট রিসিভড অর রিসিভেবল আফটার ডিডাক্টিং, মানে আফটার ডিডাক্টিং আনরিয়েলাইজড রেন্ট বাট বিফোর অ্যাডজাস্টিং লস ডিউ টু ভ্যাকেন্সি। অর্থাৎ স্টেপ 2-তে আমরা রেন্ট রিসিভড বা রিসিভেবল যতটা আমরা রেন্ট পাচ্ছি সেখান থেকে আমরা আনরিয়েলাইজড রেন্ট বাদ দেব, এবং যদি কোনো লস ডিউ টু ভ্যাকেন্সি থাকে, মানে ভ্যাকেন্সির জন্য যদি লস থাকে সেটা আমরা অ্যাডজাস্ট করব, করে যে ভ্যালুটা হবে সেটা আমাদের স্টেপ 2 থেকে পেলাম। এরপরে আমরা স্টেপ 1 থেকে একটা ভ্যালু পেলাম এবং স্টেপ 2 থেকেও একটা ভ্যালু পেলাম। স্টেপ 3-তে দেখব হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে যেটা বেশি সেটা আমরা কনসিডার করব। সেখান থেকে আমরা স্টেপ 4-এ লস ডিউ টু ভ্যাকেন্সিটা লেস করব, করে আমাদের যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু, যেটা হচ্ছে স্টেপ 3 মাইনাস স্টেপ 4। অর্থাৎ স্টেপ 3-তে আমরা স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে যেটা হায়ার সেটা নিয়েছি স্টেপ 3-তে, আর স্টেপ 4-এ আমরা লস ডিউ টু ভ্যাকেন্সিটা লেস করছি। তাহলে স্টেপ 3 মাইনাস স্টেপ 4 করে আমরা যে ফাইনাল ভ্যালু পেলাম সেটা হচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার সেখান থেকে স্টেপ 5-এ আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স আর সার্ভিস ট্যাক্স, যেটা পেড বাই দ্য ওনার, যদি একমাত্র ওনার পেড করে সেটা লেস করব, করে আমাদের যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে এই হচ্ছে আমাদের প্রোফর্মা অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশনের লেট আউট হাউস প্রপার্টির জন্য। এই প্রোফর্মায় আমরা 3টে নতুন কনসেপ্ট পেলাম, অর্থাৎ নতুন টার্ম জানতে পারলাম। প্রথম হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু, স্ট্যান্ডার্ড রেন্ট আর ফেয়ার রেন্ট। আমরা অঙ্কে যাওয়ার আগে এই 3টে সম্বন্ধে একটু জেনে নিই। প্রথম দেখো বলছে মিউনিসিপ্যাল ভ্যালু। ইন মেট্রো সিটিজ লাইক মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, the municipal authorities compute the net municipal value or rateable value of the properties after deducting an allowance of 10% from the gross municipal value of on account of repairs and an allowance for service taxes such as water tax etc. তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থেকে 10% ডিডাকশান ফর ডিফারেন্ট টাইপস অফ অ্যালাওয়েন্স, 10% ডিডাকশান করার পর নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করে। আমাদের অঙ্কে আমরা যে মিউনিসিপ্যাল ভ্যালু করলাম স্টেপ 1-এ, সেখানে কিন্তু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটাই লাগে, অর্থাৎ সেখানে আমাদের গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আসে। অনেক সময় অঙ্কে নেট মিউনিসিপ্যাল ভ্যালুটা বলে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের নেট মিউনিসিপ্যাল ভ্যালুটাকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে নিয়ে যেতে হবে। অর্থাৎ যখন আমি গ্রস থেকে নেটে আসছি তখন মাইনাস করছি 10%, তাহলে যখন আমি নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে যাব, এবং অবশ্যই কিন্তু সেটা মনে রাখতে হবে মেট্রো সিটিজে অবস্থান করতে হবে, অর্থাৎ কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এই 4টে মেট্রো সিটিজেই হাউসটা সিচুয়েটেড হতে হবে। সেক্ষেত্রে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু দেওয়া থাকলে তার সাথে 10/9 করে, অর্থাৎ 10% অ্যাডব্যাক করে 10/9 করে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু করব। যেমন দেখো একটা ছোট এক্সাম্পল বলেছি, আমাদের অঙ্কে বলে দিয়েছে নেট মিউনিসিপ্যাল ভ্যালু 36,000 আর দ্য হাউস ইজ সিচুয়েটেড ইন নিউ দিল্লি, তাহলে সেক্ষেত্রে আমি গ্রস অ্যানুয়াল ভ্যালু কী করে করব? 36,000 × 10/9
40,000। এই 40,000টা আমরা হাউস প্রপার্টির যে প্রোফর্মা দেখলাম সেখানে স্টেপ 1-এ যে মিউনিসিপ্যাল ভ্যালু ছিল সেটাই আমি বসাবো। তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু রিলেটেড বলে দিলাম। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট আর ফেয়ার রেন্ট। এই দুটো কিন্তু 1 মার্কসের কোশ্চেনে ডেফিনেশন হিসেবে অর্থাৎ কাকে বলে হিসেবে প্রায়ই আসে, যে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড রেন্ট আর হোয়াট ইজ ফেয়ার রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট কি? রাজ্যের স্টেট কন্ট্রোল লেজিসলেশনের নিয়ম অনুসারে যে ভাড়া নির্ধারিত হয় তাকে স্ট্যান্ডার্ড রেন্ট বলে। অর্থাৎ স্টেট কন্ট্রোল লেজিসলেশন যে ভাড়াটা ডিসাইড করে সেটাকেই স্ট্যান্ডার্ড রেন্ট বলে। হাউস প্রপার্টিটা যদি রেন্ট কন্ট্রোল অ্যাক্টের আওতার মধ্যে পড়ে তাহলেই স্ট্যান্ডার্ড রেন্ট বিবেচনা করতে হবে। আর গৃহ সম্পত্তিটি রেন্ট কন্ট্রোল অ্যাক্টের আওতার মধ্যে অবস্থিত হলে সম্পত্তিটির প্রত্যাশিত ভাড়া প্রমিত ভাড়া থেকে বেশি হবে না। প্রমিত ভাড়া মানে ফেয়ার রেন্ট, যেটা আমি এরপরে বলবো। ফেয়ার রেন্টের থেকে বেশি হবে না। যদি ভাড়ার মূল্য ফেয়ার রেন্টের থেকে বেশি হয় তাহলে ভাড়ার মূল্যই ওই গৃহ সম্পত্তিটির ন্যায্য ভাড়া হিসেবে গণ্য হবে। অর্থাৎ প্রমিত ভাড়া মানে স্ট্যান্ডার্ড রেন্ট আর ন্যায্য ভাড়া মানে ফেয়ার রেন্ট। যেটা যদি প্রমিত ভাড়াটা বেশি হয় অর্থাৎ স্ট্যান্ডার্ড রেন্ট বেশি হয় তাহলে কিন্তু ওই ভাড়ার মূল্য মানে যেটা ফেয়ার রেন্ট সেটাই গৃহ সম্পত্তির ভাড়া হিসেবে গণ্য হবে। যেটা আমরা স্টেপ 1-এ পড়েছিলাম, যে স্টেপ 1-এ আমি দেখো বলেইছিলাম যে হুইচ এভার ইজ হায়ার, মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হায়ার বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট, অর্থাৎ সেটা কখনোই স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি হবে না। স্ট্যান্ডার্ড রেন্ট যা বলা আছে সেটাই সবচেয়ে ম্যাক্সিমাম হবে। আর ফেয়ার রেন্ট কাকে বলে? ফেয়ার রেন্ট বলতে কি বলছে, একই অঞ্চলে মানে সেম লোকালিটিতে যদি একই পরিস্থিতিতে অনুরূপ সম্পত্তি থেকে যে ভাড়াটা আমি পেতে পারি সেটাকে ফেয়ার রেন্ট বা ন্যায্য ভাড়া বলে। বাড়ির বার্ষিক মূল্য নির্ধারণ করার জন্য আয়কর কর্তৃপক্ষ যে বাড়ির আয় হিসাব করা হচ্ছে সেই বাড়ির অনুরূপ পাশাপাশি অন্য ব্যক্তির গৃহ সম্পত্তির ভাড়াকে বিবেচনা করেন। অনুরূপ পার্শ্বস্থ বাড়ির ভাড়াকেই ন্যায্য ভাড়া বলে। অর্থাৎ একই অঞ্চলে সেম লোকালিটিতে সেম কন্ডিশনে যদি অন্য কোনো সম্পত্তি থাকে তাহলে সেখান থেকে যে ভাড়াটা পাওয়া যায় তাকেই কিন্তু ফেয়ার রেন্ট বলে। তাহলে এই তিনটে টার্ম আমি দেখে নিলাম এবং এই যে দুটো অর্থাৎ স্ট্যান্ডার্ড রেন্ট আর ফেয়ার রেন্ট এই দুটো ডেফিনিশন 1 মার্কসের কোশ্চেনে আসে। আজকে তোমাদের এই যে গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশনের আমি দুটো প্রবলেম একটু বলে দেব, কারণ গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশনটা আমরা জেনে নিলে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশনটা কিন্তু ইজি হবে। তাহলে আমরা প্রথমে প্রবলেমটা একটু পড়ে নিই। কী কী দিয়ে দিয়েছে দেখি। শ্রী সুমিত সাহা has a house property in Sonarpur. The house is completely let out. Rent per month 5,000, municipal value 50,000, fair rent 55,000, standard rent 48,000. Compute the gross annual value of house property for the assessment year 2020-21 relating to the previous year 2019-20. তাহলে আমরা সলিউশনটা দেখে নিই। উপরে আমরা লিখে নেব কম্পিউটেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি অফ শ্রী সুমিত সাহা এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। প্রোফর্মা পার্টিকুলার দুটো অ্যামাউন্টের ঘর। তাহলে স্টেপ 1-এ কী হয়, প্রথমে মিউনিসিপ্যাল ভ্যালু আমাদের কত বলেছে, মিউনিসিপ্যাল ভ্যালু 50,000। আমি 50,000ই বসাবো, কারণ যদি কিছু বলে না দেওয়া থাকে আমরা সেটা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুই ধরে নেব। তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু 50,000। আর ফেয়ার রেন্ট কত বলেছিল, ফেয়ার রেন্ট বলেছে 55,000। তাহলে ফেয়ার রেন্টও বসিয়েছি 55,000। তাহলে হুইচ এভার ইজ হায়ার, এই দুটোর মধ্যে যেটা বেশি, কোনটা বেশি, 55,000 will be taken as reasonable expected rent under section 23 subsection 1 subsection A subject to maximum of standard rent, that means 48,000। তাহলে এই দুটোর মধ্যে যেটা হায়ার হবে কিন্তু সেটা স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি হবে না। তাহলে স্ট্যান্ডার্ড রেন্টের থেকে এটা আমার বেশি হয়ে যাচ্ছে 55,000। তাহলে আমি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হিসেবে স্টেপ 1-এ স্ট্যান্ডার্ড রেন্টটাই নেব 48,000।
যদি স্ট্যান্ডার্ড রেন্ট থাকতো 60,000, তাহলে সেটা আমরা কোনটা নিতাম? এই দুটোর মধ্যে যেটা হায়ার, অর্থাৎ 55,000 নিতাম। অর্থাৎ কখনোই ফেয়ার রেন্ট স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি হবে না। তাহলে এখানে আমরা স্টেপ 1-এর থেকে ভ্যালু পেলাম 48,000। স্টেপ 2-তে কী হয়? রেন্ট রিসিপ্ট। আমাদের এখানে রেন্ট রিসিপ্ট কত বলেছে? দেখো, বলেছে পার মান্থ 5,000। তাহলে 5 × 60,000, 5,000 × 12, 60,000। অঙ্কে আমাদের কোনো আনরিয়েলাইজড রেন্ট নেই, তাহলে তাই এর থেকে আমরা কিছু লেস করলাম না। এরপর আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু কোনটা হবে? হুইচ এভার ইজ হায়ার। অর্থাৎ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 হুইচ এভার ইজ হায়ার, কোনটা বেশি? 60,000। তাহলে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 60,000। তাহলে এইভাবে আমরা মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হায়ার বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট দেখে নেব। এরপরে আমরা প্রবলেম 2-তে চলে যাব। প্রবলেম 2-তে কি বলেছে? শ্রী জওয়াগল শ্রীনাথ ইজ দ্য ওনার অফ আ হাউস প্রপার্টি ইন কলকাতা, তাহলে মেট্রো সিটিজে। নেট মিউনিসিপ্যাল ভ্যালু 63,000, ফেয়ার রেন্ট 55,000, স্ট্যান্ডার্ড রেন্ট 75,000, যেটা কিন্তু ফেয়ার রেন্ট আর নেট মিউনিসিপ্যাল ভ্যালুর থেকে বেশি। দ্য হাউস ইজ কমপ্লিটলি লেট আউট, রেন্ট পার মান্থ 7,000, আনরিয়েলাইজড রেন্ট ₹7,000, আর ভ্যাকেন্সি পিরিয়ড বলছে 2 months। এখান থেকেও আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা প্রোফর্মাটা সেমভাবে করে নিয়েছি, যেরকম আমরা আগেরটায় লিখেছিলাম সেভাবে লিখে নিয়েছি, পার্টিকুলার দুটো অ্যামাউন্ট। স্টেপ 1-এ প্রথমে কি হয়? গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। দেখো, এখানে কিন্তু নেট মিউনিসিপ্যাল ভ্যালু বলে দিয়েছে 63,000, বাট আমাদের অঙ্কে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু লাগবে। তাহলে আমরা কি করব? 10/9 করে নেব। তাহলে 63,000 × 10/9 করে আমাদের 70,000 হলো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। ফেয়ার রেন্ট বলেই দিয়েছে 55,000। ফেয়ার রেন্টের ক্ষেত্রে অনেক সময় তোমাদের অঙ্কে এই টার্মটা ইউজ করতে পারে, সিমিলার হাউস ক্যান গেট রেন্ট। সেখানে কিন্তু আমরা কনসেপ্টে পড়লাম বা ডেফিনেশানে পড়লাম, সেটাও কিন্তু ফেয়ার রেন্ট হিসেবেই হবে। তাহলে সিমিলার হাউসের ক্ষেত্রেও সেটাকে আমরা ফেয়ার রেন্ট বলি। তাহলে 55,000। তাহলে whichever is higher will be taken as reasonable expected rent under section 23 subsection 1 subject to maximum of standard rent, that means 75,000। তাহলে 75,000 এই দুটোর মধ্যে হায়ার কোনটা? 70,000, বাট স্ট্যান্ডার্ড রেন্ট বলছে 75,000, তাহলে অবশ্যই আমাদের এই দুটোর মধ্যে হায়ারটাই নেব। কত? 70,000। তাহলে এই স্টেপ 1-এর কনসেপ্ট আমরা দুটো অঙ্ক থেকে কিন্তু ক্লিয়ার হলো। আগের অঙ্কে বলেছিল এটা স্ট্যান্ডার্ড রেন্টটা যেহেতু কম ছিল, তাই আমরা স্ট্যান্ডার্ড রেন্টটাকেই ভ্যালু হিসেবে নিয়েছিলাম। এখানে স্ট্যান্ডার্ড রেন্ট বেশি, তাই 70,000। স্টেপ 2-তে রেন্ট রিসিপ্ট, অ্যানুয়াল রেন্ট কত বলেছে? 7,000 পার মান্থ, তার মানে 84,000। সেখান থেকে আমরা আনরিয়েলাইজড রেন্ট লেস করব। আনরিয়েলাইজড রেন্ট বলেছে 7,000, লেস করেছি 77,000। স্টেপ 3-তে হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 কোনটা? 70,000 আর 77,000, তার মধ্যে হায়ার হচ্ছে 77,000। এখান থেকে আমরা লেস করব, অর্থাৎ স্টেপ 3-তে লেস করব লস ডিউ টু ভ্যাকেন্সি। ভ্যাকেন্সির মাধ্যমে লস 2 months, আর পার মান্থের রেন্ট কত ছিল? 7,000 রেন্ট পার মান্থ, আর ভ্যাকেন্সি পিরিয়ড 2 months, তাহলে মানে লস হয়েছে 14,000। লেস করেছি 77,000 থেকে 14,000, 63,000। এটাই আমরা স্টেপ 4-এ গ্রস অ্যানুয়াল ভ্যালু হিসেবে দেখাবো 63,000। তাহলে এইভাবে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালুটা আজকে দেখে নিলাম। এটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে নেক্সট ভিডিওয়ে আমরা একটা লেট আউট হাউস প্রপার্টির পুরো নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন দেখে নিয়ে সেলফ অকুপাইড হাউস প্রপার্টির কনসেপ্টে চলে যাব।